প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনে আপিল, অধিকাংশই স্বতন্ত্র। ১০ ডিসেম্বর থেকে শুনানি। নৌকার প্রতীকে নির্বাচন করতে চায় জোট শরিকরা, স্বতন্ত্র প্রার্থী নিয়ে আপত্তি। গৃহ বিবাদে নির্বাচন না করলেও রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না রওশন, থাকতে চান সরকারের সাথে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু করেছেন। প্রথম দিনে আপিল করেছেন ৪২ জন প্রার্থী, এর অধিকাংশই স্বতন্ত্র। প্রার্থিতা কারা ফিরে পাবেন তা জানতে শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। শিউলি শবনমের প্রতিবেদন। ১% ভোটার তালিকা অসম্পূর্ণ থাকা, স্বাক্ষর ভুল থাকা বা স্বাক্ষর না থাকা, বিদ্যুৎ ও গ্যাস বিল না দেয়া, ঋণ খেলাপ সহ নানা কারণে অবৈধ হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন। আপিল গ্রহণ করতে আগারগাঁও নির্বাচন ভবনের অস্থায়ী ডেস্কে ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়। আপিল জমা নেওয়ার প্রথম দিন ৫৭টি টোকেন সংগ্রহ করা হলেও জমা পড়েছে মোট ৪২টি আপিল। আপিল করা বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীরই ছিল ১% ভোটার তালিকা, যথাযথ উপস্থাপন এবং গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত জটিলতা। কমিশন কর্তৃক যে তদন্ত হয়েছে সেখানেও আমি উত্তীর্ণ হয়েছি, বাট ভুলবশত কিছু জায়গায় আমার সিগনেচার দেওয়া দরকার ছিল, সেটি হয় নাই। আমার একটা বিদ্যুৎ বিল অপরিশোধিত বলে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রথম দিন উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীদের আপিল আবেদন না পড়লেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নামা বিএনপির দলছুট প্রার্থীকে দেখা গেছে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে। রিটার্নিং অফিসার আমাকে দুটি জায়গায় ভুল ধরেছেন। একটি জায়গায় ভুল ধরেছেন, আমি কোনো মামলা মোকদ্দমায় অতীতে ছিলাম কিনা সেটি লিখি নাই। আর সাজাপ্রাপ্ত না হয় তাহলে লেখার এগুলো অবান্তর বলে মনে করি, কারণ আমরা যারা বিএনপি করতাম আমাদের হাজার হাজার মামলা আছে, কত মামলা লিখবো। ঋণ খেলাপের দায়ে মনোনয়ন বাতিল হওয়া পরিচিত মুখ শিল্পী ডলি সায়ন্তনীকেও দেখা গেছে প্রার্থিতা ফিরে পেতে ছুটে আসতে। যে আমার একটা ক্রেডিট কার্ডের সমস্যা ছিল, তো সেটা যখন আমার নলেজে আসলো তখন এটা আমি ফুল কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করার পরে একটা তো প্রসিডিউর থাকে, এই জন্য এখন আমি আসছি আপিল করার জন্য। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও মামলা সংক্রান্ত জটিলতায় বাছাইয়ে বাদ পড়েছেন কিশোরগঞ্জ ৩ আসনের নাসিরুল ইসলাম খান আওলাদ। কাগজপত্র জমা দিছিলাম, একই সিস্টেমে আমি এমপিতেও জমা দিছি, কিন্তু ওনারা বলতেছে যে হলফনামায় নাকি একটু ১৯-২০ হয়ে গেছে। এদিকে ৪টা পর্যন্ত আপিল গ্রহণ শেষে অস্থায়ী বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পরে তিনি সাংবাদিকদের জানান, আপিল জমা ও শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। শুনানি হবে আমাদের ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনে আমরা আমাদের সিদ্ধান্ত দেব। প্রথম দিন আপিল আবেদনের মধ্যে ৩০ জন স্বতন্ত্র প্রার্থী, ২ জন আওয়ামী লীগ ও বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের। শুনানি শুরু হবে ১০ ডিসেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। নৌকার প্রতীকে নির্বাচনে অংশ নিতে চায় ১৪ দলের শরিকরা। তারা বলছেন, একই আসনে জোট এবং স্বতন্ত্র প্রার্থী থাকলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জানিয়েছেন, জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্তে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের জোটগতভাবে অংশগ্রহণ ও আসন ভাগাভাগি ইস্যুতে সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে বৈঠক করে জোট নেতারা। ওই বৈঠকের পরদিনই ১৪ দল সমন্বয়ক আমির হোসেন আমুর বাড়িতে আসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ঘণ্টাখানেক বৈঠক শেষে নেতারা জানান, জোটগতভাবেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন তারা। ইতিবাচক, তবে মূলত রাজনীতি আলোচনা হয়েছে, যতখানি সিট নিয়ে আলোচনা হয়েছে। ১৪ দলের ১০ জন সংসদ সদস্য আছেন, আমরা আশা করছি ১০ দুগুণা ২০ জন করতে। এটা আমরা চেষ্টা করব। জোটের প্রার্থীর এখানে স্বতন্ত্র হিসেবে লড়াই করলে এটা
আওয়ামী লীগ বনাম সেই দলের হয়ে যায়, এটা হয়তো একটু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আমরা বিবেচনা করার কথা বলেছি। পরে আমির হোসেন আমু জানান, জাতীয় পার্টির সাথে আলোচনা এখনো বাকি, পরে হবে সিদ্ধান্ত। আমাদের এই 14 দল অনেক পরীক্ষিত, এটা শুধু আসন বিন্যাসের উপর নির্ভর করে না। আমরা একটা রাজনৈতিক আদর্শিক জোট, এটা ভাগাভাগির জোট না অন্যের মতো। যেহেতু এবার একটু জিনিসটা অনেক কমপ্লিকেটেড, অনেক রকম ব্যাপার স্যাপার, সেইখানে কিভাবে আসন বিন্যাস করা যায় সেগুলি একটু যার যার মতো করে যদি বলে সেইভাবে আমরা আলোচনা করব, আলোচনা করে নেত্রীকে জানাবো। তারপর জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির সাথে আলোচনা হবে, তাদের আসন বিন্যাস হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জোটের শরিকরা শেষ পর্যন্ত কয়টি আসন পাচ্ছে তা দেখতে অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর পর্যন্ত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় অন্তর্দ্বন্দ্বে নির্বাচনে অংশ না নিলেও রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন না রওশন এরশাদ। অনুসারীরা বলছেন, রওশন বা পুত্র সাদ এরশাদ নির্বাচনে না থাকলেও সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। একই সাথে নির্বাচনের পর সরকার ও দলের রওশন যথাযথ সম্মান পাবেন বলেও মনে করছেন দুপক্ষের নেতারা। রিপোর্ট আতিক রহমান পূর্ণিয়ার। গুরুত্ব সহকারে দেখবে। দেবরভাবির টানাপোড়েনের মাঝে নির্বাচনে অংশ নিলেন না জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। জিএম কাদের রংপুর 3 আসন থেকে নির্বাচন করছেন, সেখানে সাদ এরশাদও নির্বাচন করতে চেয়েছিলেন। এর বাইরে মশিউর রহমান রাঙা, কাজী মামুন, গোলাম মসির মনোনয়ন নিয়ে জিএম কাদের ও রওশন পক্ষের মধ্যে জটিলতা বাড়ে। সবশেষ অবস্থা যাই হোক, রওশন এরশাদ এখনই রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন না, বরং আরও সম্মানের সঙ্গে ফিরবেন বলে মনে করেন তার অনুসারীরা। ভবিষ্যৎ জানি না, কারণ সরকার কি করবে বা তাদের কি প্ল্যান সেটা তো আমরা বলতে পারি না। তো বেগম রওশন এরশাদ জনগণের জন্য, মানুষের জন্য এবং দেশের জন্য যে ভালো কিছু থাকলে অবশ্যই সেখানে উনি পার্টিসিপেট করবেন, কিন্তু রাজনীতি থেকে উনি উঠে যাবেন না। উনি রাজনীতিতে সক্রিয় আছেন এবং থাকবেন। জাতীয় পার্টির মহাসচিব রওশনকে যথাযথ সম্মান দেওয়ার কথা জানান। আমার দলের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত হয়ে গেছে, তারপর আমার দলের চেয়ারম্যান আমাদের নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডেন্ট সভা ডেকে তখন আমরা অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিব। জিএম কাদেরের ঘনিষ্ঠ মহলে রওশন এরশাদের তীব্র বিরোধিতা আছে। আসলে দেখেন, রওশন এরশাদ উনি আমাদের চিফ প্যাট্রন অফ আওয়ার পার্টি, ওনার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। একা একা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা ওনার ব্যক্তি একটা সিদ্ধান্ত নিয়েছেন, উনি নিতেই পারেন ব্যক্তি সিদ্ধান্ত, কিন্তু আফটার অল আমাদের দলের মতামত ছাড়া উনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। একক নির্বাচন নাকি মহাজোট, এই দোলাচলে এখনো জাতীয় পার্টির বেশিরভাগ প্রার্থী। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বিজয় মাসের খবর। একাত্তরে 6 ডিসেম্বরের পর থেকে পাল্টে যায় যুদ্ধের ধরন। এদিন বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারত। ফলে মুক্তি ও মিত্রবাহিনীর পাল্টা হামলায় গুড়িয়ে যায় পাক সেনাদের দুর্গগুলো। ক্রমশ যুদ্ধ জয়ের বিশ্বাস প্রগাঢ় হয় মুক্তি সেনাদের মধ্যে। আদিত্য মামুনের রিপোর্ট। যুদ্ধের 9 মাসে অগণন শহীদের আত্মত্যাগ খুব কাছে থেকে দেখেছেন মুক্তিযোদ্ধারা। অপরদিকে শক্তি আর সাহস পরাক্রমশালী করে তুলেছিল মুক্তি সেনাদের। 3 ডিসেম্বর পাকিস্তানের ভারত আক্রমণের পর থেকেই পাল্টাতে থাকে যুদ্ধের কৌশল। 6 ডিসেম্বর ভারতের দেয়া বাংলাদেশের স্বীকৃতি বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার আনীত যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে তার আগেই। 6 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে বিপুল হর্ষণের মধ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেন। স্বাধীনতা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এই ঘটনা। I am glad to inform the House that in the light of the existing situation and in response to the repeated requests of the government of Bangladesh, the government of India has decided to grant recognition to the Ganaprajatantri Bangladesh.
Our thoughts at this moment are with the father of this new state, Sheikh Mujibur Rahman. ফলে ভারতে অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয় আমেরিকা, পাকিস্তান ছিন্ন করে কূটনৈতিক সম্পর্ক। ভারত স্বীকৃতি দেওয়ার পর রণাঙ্গনের পরিস্থিতি কেমন হয়েছিল জানতে চাইলে তখনকার প্রেক্ষাপট তুলে ধরেন মুক্তিযুদ্ধ গবেষক হারুন হাবিব। সে সময়ে একটা অদ্ভুত উত্তেজনা সারা বাংলাদেশের মানুষের মধ্যে কাজ করেছে, যে ভারত যেহেতু স্বীকৃতি দিয়েছে তার কয়েক ঘন্টা আগে পরে ভুটানের স্বীকৃতি এসছে, তখন বাংলাদেশ একটা রিয়েলিটি, বাস্তবতা রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং তখন আমার মনে আছে আমাদের সাথে যারা যারা মুক্তিবাহিনীর সদস্য ছিল, উত্তেজনায় তাদের স্টেন গান, কারো কারো রাইফেল উপর দিকে তুলে সমানে নির্বিচার গুলি ছুটছে, পাশে দিয়ে মার্চ করে ইন্ডিয়ান বাহিনী যাচ্ছে, ওরা কোনো বাইরে গুলি ছুটছে না, কিন্তু ওরা না করছে যে না, গুলি নষ্ট করা তোমাদের উচিত না আর কি। ভারতের স্বীকৃতির চিঠি পাঠানো হয় মুজিবনগর সরকারকে। সেদিনই মন্ত্রিসভার বৈঠকে ভারত এবং আরেক স্বীকৃতিদাতা দেশ ভুটান সহ বন্ধু দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ সরকার। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম সেসব গুরুত্বের সঙ্গে তুলে ধরে নিন্দা জানানো হয় পাকিস্তানের বর্বরতার। টাইম ম্যাগাজিন, নিউজউইক যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যম এবং মুক্তিযুদ্ধের পক্ষে এসছে। ফলে আমাদের একদিকে মুক্তিবাহিনীর মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, শক্তি বেড়েছে, আমাদের যে লক্ষ লক্ষ রিফিউজি তাদের মনে শক্তি সঞ্চারিত হয়েছে। অন্যদিকে অবরুদ্ধ দেশে যে আরও কয়েক কোটি মানুষ অবস্থান করছিল, তাদের মনোবল মুক্তিযুদ্ধে জাগিয়েছে। যুদ্ধক্ষেত্রেও বিপাকে পড়ে পাকিস্তানি বাহিনী। বিভিন্ন অঞ্চল ক্রমশ মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আসে, এমনকি অবরোধের মুখে পড়ে যশোর সেনানিবাস। মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী যৌথভাবে আমরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ময়মনসিংহ জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন মোহাম্মদ আলমগীর হোসেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন মাঠে সেনাবাহিনী নামানোর কথা ভাবছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে কমিশনার বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে সে বিষয়ে জানতে চান বিদেশিরা। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আছেন, তারা এই ব্যাপারে যথেষ্ট তৎপর আছেন, এবং আরও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারা জানেন যে আমাদের র্যাব, বিজিবি, তারপরে এলাকা আমাদের দক্ষিণাঞ্চলগুলোতে কোস্টাল বেল্ট যেগুলো বলি আমরা, সেখানে কোস্টগার্ড থাকবেন, এবং আমাদের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী হয়তো থাকবেন। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ভোটের হাওয়া বইছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে। নির্বাচনী মাঠের সরব আওয়ামী লীগ 4টি আসনে এবার মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন, আসম ফিরোজ, এস.এম. শাহজাদা ও মাহবুবুর রহমান। দলের নেতারা বলছেন ব্যাপক উন্নয়নের কারণে সব আসনই নৌকার জয় হবে, আর বিএনপি বলছে নির্বাচনে গেলে তারাই জয়ী হবে। তবে জেলার বিশিষ্টজনেরা মনে করেন এবারে নির্বাচনে উন্নয়নই হবে মূল ফ্যাক্টর। প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। যে 8টার মধ্যে তুই আগে রাঙ্গাবালি গানে যাওয়া লাগবে, তুই এখন উপকারটা থাকলে আমরা তোর যে সব চৌরাস্তায় বই রয়েছি গানে যাবো, তুই যেই ওই গাড়ি চড়ছো চিন্তা করিস না, আস্তে আস্তে এখন যে অবস্থা গাড়িতে লাগার কথা না। পানাগামীর দলটি অপেক্ষা করছিল ঢুলির জন্য। ঢুলি রওনা হয়েছেন কুয়াকাটা থেকে। আসতে সময় লাগবে মাত্র 40 মিনিট, অথচ একটা সময় ছিল এই দূরত্বে আসতে লেগে যেত সারাদিন। পটুয়াখালী এখন আর বিচ্ছিন্ন কোনো জনপদ নয়, এই জেলা যেন উন্নয়নের রোল মডেল। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালীকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। সমুদ্রের সাথে মিতালি করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বৌদ্ধ মন্দির ছাড়াও বেশ কিছু পর্যটন স্পটে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পায়রা বন্দরে অহরহ ভিড়ছে বিদেশি জাহাজ। পায়রা ঘিরেই যেন উন্নয়নের মেলা।
পায়রা সেতুটিও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড, শেখ হাসিনা সেনানিবাস, শেরেবাংলা নৌঘাঁটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, বীজ বর্ধন খামার সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে পটুয়াখালীতে রীতিমতো বিপ্লব ঘটেছে। আর্থসামাজিক বাস্তবতায় দক্ষিণের জেলাটি এখন উন্নত এক জনপদ। উন্নয়নে অভিভূত জেলার মানুষ। নির্বাচনের আগে তাই মানুষের মুখে মুখে বদলে যাওয়ার গল্প। এবারের ভোটে উন্নয়নের পক্ষেই থাকতে চান তারা। আমরা যারা দিন মজুরিরা তো গ্যাঞ্জাম চাই না, কোনো আন্দোলন চাই না, যেহেতু আমাদের দিন খাটতে হয়, দিন খাইতে হয়। সুন্দরভাবে নির্বাচন চাই, আমরা সবাই যেন যে ওই জায়গায় ভোট দিতে পারি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটা হোক। জেলার বিশিষ্ট জনরাও বলছেন মানুষ উন্নয়নের পক্ষে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন টেকসই হবে বলেই মনে করেন তারা। একটি দেশে যখন উন্নয়ন ত্বরান্বিত হয় তো সে মানুষ তো উন্নয়নই চায়। যদি চলমান সরকারই প্রতিষ্ঠিত থাকে তাহলে তার ব্যাহত হয় না, আরো উন্নয়নের গতি দ্বারা বৃদ্ধি হবে। প্রস্তুতি শেষ করে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 4টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জেলা নেতৃত্ব। এই পটুয়াখালী জেলায় ৭৭টা ইউনিয়ন, এই ৭৭টা ইউনিয়নের মধ্যে 2-1টা ইউনিয়ন বাদে আর সমস্ত ইউনিয়নে আমি নৌকাকে বিজয় করার জন্য চারণের মতো ঘুরে বেরিয়েছি। উন্নয়নকে স্বীকার করেই বিএনপি নেতারা বলছেন আগের তুলনায় বিএনপি এখন আরও শক্তিশালী। এই মুহূর্তে যদি আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ 4টি আসনেই আমরা নির্বাচন করতে পারবো। সেই সাংগঠনিক সেই রাজনৈতিক সক্ষমতা আমাদের আছে। আগামী 7 জানুয়ারি জেলার 4টি আসনে 11,93,057 জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে 42 জনের আপিল, অধিকাংশই স্বতন্ত্র। 10 ডিসেম্বর থেকে শুনানি। নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় জোট শরিকরা, স্বতন্ত্র প্রার্থী নিয়ে আপত্তি। গৃহ বিবাদে নির্বাচন না করলেও রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না রওশন, থাকতে চান সরকারের সঙ্গে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।